লেবুর শরবত খাবেন? আমাকে কাতর করতে আপনার খুব মজা লাগে, তাই না? মেহুল বুঝল না, সে চেয়েই বলল। মানে? রাবির মিহি সুরে বলল, এক গ্লাস লেবু শরবতে আপাতত আমার কোনো পিপাসাই মিটবে না, তাই এসবের কোনো প্রয়োজন নেই। মেহুল ধীর পায়ে এগিয়ে গিয়ে রাবিরের অপর পাশে বসল। রাবির হেলান দিয়ে বসে তাকে দেখছে। হুট করে প্রশ্ন করে, লাল ঠোঁট এত মোহনীয় কেন মেহুল? মেহুল লজ্জা পায়, অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, কারণ সেই লাল ঠোঁটের মালিক হচ্ছে দ্য গ্রেট রাবির খানের একমাত্র ওয়াইফ। তাই সেই লাল ঠোঁটকে তো মোহনীয় হতেই হবে, তাই না? মেহুলের কথা শুনে রাবির হাসে, বলে, হ্যাঁ, তাও তো ঠিক, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। দ্য গ্রেট রাবির খানের ওয়াইফ যে এটা বুঝতে পারছে না যে তার এই লাল ঠোঁট দেখে তার হাজবেন্ডের পিপাসা ক্রমে ক্রমে কেবল বাড়ছেই। এবার এই পিপাসা সে কিভাবে মেটাবে বলুন তো? মেহুল ভীষণ লজ্জায় আরো লাল হয়ে ওঠে। উঠে দাঁড়িয়ে বলে, আমি আপনার জন্য লেবুর শরবত নিয়ে আসছি। লেবুর শরবত খেলে সব পিপাসা এমনিতেই চলে যাবে। এই বলে সে আর দাঁড়ায় না, দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। রাবির, রিতার ফোনটা তো এখনো বন্ধ। আমি ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। ফোনটা নিশ্চয়ই সাদরাজের কাছে। তাহলে এখন ওর সাথে কিভাবে যোগাযোগ করব? ওর সাথে কথা বলাটা তো জরুরি। হ্যাঁ, সেই জন্যই আমি একবার ভেবেছিলাম পুলিশকে জানাবো। পরে মনে হলো রীতা যদি সত্যিটা পুলিশের সামনে না বলেন তাহলে এসব করে কোনো লাভ হবে না। ওনাকে সাদরাজের ভয় কাটিয়ে নিজেকেই একটা স্টেপ নিতে হবে, নয়তো সাদরাজের কাছ থেকে উনি নিজেকে কখনো মুক্তি করতে পারবেন না। মেহুল মন খারাপ করে বলে, সাদরাজ যদি ততদিনে ওর কোনো ক্ষতি করে ফেলে? রাবির মাথা নাড়িয়ে বলল, ক্ষতি করার উদ্দেশ্য থাকলে সাদরাজ ওনাকে বিয়ে করতো না, ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। তাহলে এখন কি করবেন? রিতার সাথে কি কোনোভাবেই যোগাযোগ করা যাবে না? হ্যাঁ, যাবে। কাল আমাদের রিসেপশনে আমি সাদরাজ আহমেদকে ইনভাইট করব, আর আমি জানি ও আসবে। তার উপর ওর বিয়ের খবরটা আশেপাশের মানুষজন জেনে গিয়েছে। ওকে তো ওর ওয়াইফকে সবার সামনে আনতেই হবে, আর তখনই না হয় আপনি রিতার সাথে কথা বলে সব জেনে নেবেন। মেহুল যেন একটু স্বস্তি পেল, বলল, আচ্ছা, আপনি নিজে ওদের ইনভাইট করবেন। একবার রিতা আসুক, আমি তখন সব সত্যি ওর থেকে শুনতে পারবো। খালা, খালা, এক গ্লাস পানি দিয়ে যাও। ড্রয়িং রুম থেকে সাদরাজের গলা পেয়ে খালা দ্রুত উপরে উঠে সাদরাজের রুমে যায়। গিয়ে দেখে রিতা বারান্দায় দাঁড়িয়ে আছে। খালা তাকে গিয়ে বললেন, মা, সাহেব আইছেন। রিতা চেয়ে বলল, হ্যাঁ, আমি বারান্দা দিয়ে দেখেছি। সাহেব পানি চাইতেছেন, আপনি যান, সাহেবের লইগা এক গ্লাস শরবত বানাই নিয়ে যান। রিতা ভ্রুকুচকে বলল, আমি পারবো না। আহা মা, এমন কইরেন না, যান না মা, আপনি পারবেন সব কিছু আবার ঠিক করতেন। মা, আপনাকে চেষ্টা করতেই হইব। যান মা, সাহেবের মন ভুলান, যান। রিতা বিরক্ত হয় খুব, কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও নেই। ওই লোকটাকে যেভাবেই হোক পটাতে হবে। যদিও সে অনিশ্চিত আদৌ সে এই কাজটা করতে পারবে কিনা। রিতা এক গ্লাস শরবত বানিয়ে ধীর পায় ড্রয়িং রুমে যায়। সাদরাজ বসে বসে ফোন দেখছিল। রিতা আস্তে করে গিয়ে তার মুখের সামনে শরবতের গ্লাসটা এগিয়ে দেয়। সাদরাজ গ্লাসটার দিকে চেয়ে বলে, খালা, আমি শরবত বলিনি, পানি। পানি বলে উপরে তাকাতে রিতাকে দেখে সে কপাল কুঁচকায়। রিতা ইতস্তত সুরে বলে, সারাদিনের ক্লান্তির পর পানির চেয়ে এক গ্লাস লেবুর শরবত বেশি কার্যকর। সাদরাজ তার কথা শুনে বাঁকা হাসে। শরবতের গ্লাসটা হাতে নেয়, ভালোভাবে গ্লাসের শরবতটা পরক করে বলে, বৃষ্টিস দিয়ে মারার প্ল্যান আছে নাকি? মনে মনে রিতা তখন ভাবে, পারলে তো তাই করতাম। তবে মুখে বলে, আপনাকে এখন মেরে আমার কোনো লাভ নেই, বরং আপনি মরলে আমাকে বিধবা হতে হবে, আর আমার এত তাড়াতাড়ি বিধবা হওয়ার কোনো ইচ্ছে নেই। সাদরাজ তখন হেসে বলে, যাক, শুনে ভালো লাগলো। তাহলে পরে সে শরবতটা খায়। রিতা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভীত সুরে বলে, আমার ফোনটা কি আপনার কাছে? সাদরাজ তার দিকে চেয়ে বলে, না। তাহলে কোথায়? আমি আমার ফোনটা পাচ্ছি না। কাল তো আপনিই নিয়েছিলেন। তো আমি নিয়েছিলাম, তো কি হয়েছে? ফোন লাগবে তোমার এখন কেন? যাতে তোমার বন্ধু আর বন্ধুর হাজবেন্ডকে তোমার খোঁজ দিতে পারো, আর সবাইকে বলতে পারো যে আমি তোমায় ভয় দেখিয়েই বিয়ে করেছি। এই জন্যই ফোন লাগবে তোমার, তাই না?
রিতা মাথা নুয়ে বলল, না, মার সাথে কথা বলবো। প্রয়োজন নেই। যতদিন না আমি চাইবো ততদিন তুমি কারো সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারবে না, কথাটা মাথায় রেখো। এই বলে সাদরাজ সেখান থেকে উঠে নিজের রুমের দিকে পা বাড়ায়। সে চলে যাওয়ার খালা সেই রুমে আসেন। রিতার চোখে তখন জল টলমল করছে। সে খালাকে দেখে বলে, দেখেছো খালা, ওনার সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ আছে? ওনার কাছে কারো দুঃখ কষ্টের কোনো মূল্য নেই। ওনার মতো একটা পাষাণ মনের মানুষের সাথে আমি কিভাবে থাকবো বলো? পাষাণের মনেই ভালোবাসা জাগাতেই হইব। আর আমি জানি আপনি এরা পারবেন। যান, রুমে যান, সাহেবের কাছে কাছে থাকেন, মিষ্টি মিষ্টি কথা কওয়ার চেষ্টা করেন। যান মা। রিতার এসব একদমই ভালো লাগছে না। সে বড় করে নিঃশ্বাস ফেলে উপরে সাদরাজের রুমের দিকে গেল। গিয়ে দেখে সাদরাজ রুমে নেই। ওয়াশরুমে গিয়েছে হয়তো ফ্রেশ হতে। রিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করবে। তখনই সে খেয়াল করে সাদরাজের ফোনটা বিছানার উপর। সে দ্রুত গিয়ে ফোনটা হাতে নেয়। লক করা। এই লক রিতা জীবনেও খুলতে পারবে না। তাই সে ডিরেক্ট ইমার্জেন্সি নাম্বার ডায়ালের চেষ্টা করে। পরে আবার ভাবে সাদরাজের ফোন দিয়ে এসে মিহুলকে কল দিলে সে সহজেই বুঝে ফেলবে। কিন্তু হাতটাও ইস্পিস করছে একটা কল দেওয়ার জন্য। কিন্তু নিজেকে অনেক বুঝিয়ে সে আবার ফোনটা জায়গায় রেখে দেয়। বিরক্ত হয়ে বিছানার একপাশে গিয়ে বসে। সাদরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে রিতাকে দেখে। রিতা তাকে দেখে দাঁড়িয়ে বলল, কিছু লাগবে আপনার? সাদরাজ জবাব না দিয়ে বারান্দায় চলে যায়। সেখানে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে আরম্ভ করে। রিতাও তার পেছন এসে দাঁড়ায়। সাদরাজ তখন পেছন না ফিরে ফিচেল স্বরে বলে, কি ব্যাপার, তুমি আমার পেছন পেছন ঘুরছো কেন? মতলব কি তোমার? রিতা হাসার চেষ্টা করে বলল, আমার আবার কি মতলব থাকবে? আচ্ছা, আপনি দুপুরে কি খাবেন বলুন, আমি নিজ হাতে আপনার জন্য বানিয়ে দিব। সাদরাজ তখন পেছন ফিরে রিতার দিকে তাকায়। রিতার মুখে এখনো মিকি হাসি। সাদরাজ তার দিকে 2 কদম এগিয়ে যায়। তার এগিয়ে আসা দেখে রিতা ভয় পেয়ে যায়। সে ঢুক গিলে বলে, না, আমি আসলে খুব ভালো রান্না করতে পারি আর কি, তাই বলছিলাম কি খাবেন বলুন, আমি বানিয়ে দিব। সে কথাটা শেষ করতেই হুট করে সাদরাজ তাকে একটানে নিজের কাছে নিয়ে আসে। রিতার বুকে যেন তখন মোচড় দিয়ে উঠল। সাদরাজ তার কোমরে হাত রেখে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে বলল, আমার শত্রুদের আমি সহজে বিশ্বাস করি না, তাই এসব অভিনয় আমার সাথে অন্তত করবে না, ঠিক আছে? রিতা ভয় ভয় মাথা উঁচু করে তাকায়। সাদরাজ চোখ মুখ শক্ত করে তার দিকে চেয়ে আছে। রিতা ভীত সুরে বলল, আপনি আমায় কোনো ভালো উদ্দেশ্যে বিয়ে করেননি, সেটা আমি জানি। কিন্তু আমি বিয়ে নামক পবিত্র সম্পর্কটাকে বিশ্বাস করি, সম্মান করি। আর সেই সম্মানের খাতিরেই আমি নিজেকে স্বাভাবিক রাখছি। আপনার সাথে নিজেকে মানিয়ে নিতে চাইছি। না হলে আপনার মতো একটা মানুষকে কোন মেয়ে বা তার স্বামী হিসেবে মেনে নিত? কথাটা বলতেই রিতার গাল বেয়ে টুপ করে উষ্ণ জল গড়িয়ে পড়ে। কিন্তু তার এই কথায় সাদরাজ আরো রেগে যায়। সে রাগেই রিতার কোমরে প্রচন্ড চাপ দিয়ে বলল, তোমাকে আমার সাথে মানিয়ে নিতে হবে না। আমি তোমাকে যে কারণে বিয়ে করেছি সেটা পরিপূর্ণ হয়ে গেলেই তোমাকে আমি তোমার আগের জায়গায় রেখে আসব। এইসব বিয়ে টিয়ে আমার কাছে কোনো মূল্য নেই, বুঝতে পেরেছো? এই বলেই সে ধাক্কা দিয়ে রিতাকে সরিয়ে দেয়। রিতা মুখ চেপে কাঁদতে আরম্ভ করে। সে কোনোদিনই এই মানুষটার মন গলাতে পারবে না। যার মধ্যে মন বলেই কিছু নেই, সে মানুষের পেছনে অনুভূতি ব্যয় করাটাই বেকার। তার চেয়ে ভালো সে এখান থেকে পালিয়ে যাবে। যেভাবেই সম্ভব সে পালাবেই। স্ক্রিনের উপরে ভেসে ওঠা নামটা দেখে সাদরাজ বেশ অবাক হয়। সে তার বিয়ের দিকে যেয়ে বলল, সূর্য আজ কোন দিকে উঠলো বলতো? রাবির খান আমাকে কল দিচ্ছে। তার প্রিয় কথাটা শুনে বেশ অবাক হয়। সাদরাজ কল রিসিভ করে, হেসে বলে, কলটা কি ভুলে এসেছে নাকি খান সাহেব? রাবিরও মৃদু হাসে, বলে, খান সাহেব ভুলে কোনো কাজ করেন না, যা করেন ভেবে চিন্তেই করেন। আচ্ছা, তা হঠাৎ কি ভেবে তোমার আমার কথা মনে পড়লো শুনি? উদ্দেশ্য নিশ্চয়ই ভালো। হ্যাঁ, অবশ্যই। আমার উদ্দেশ্য সব সময়ই ভালো থাকে, কেবল কিছু মানুষ সেটা বুঝতে পারে না। যাক গে সেসব। তোমাকে ইনভাইট করতে কল দিয়েছি। কাল আমার আর মেহুলের রিসেপশন। তোমার ওয়াইফকে নিয়ে সেন্টারে চলে এসো। বাবা, রাবির খান নিজে আমাকে ইনভাইট করছে, তাহলে তো যেতেই হয়। হ্যাঁ, তোমরা এলে আমিও খুব খুশি হব। সাদরাজ হেসে ফোন কাটে। বিয়ের দিকে চেয়ে বলে, রাবির খান তার রিসেপশনের জন্য ইনভাইট করেছেন, তাহলে তো যেতে হবেই। বিয়ে চিন্তিত সুরে বলল।
সাজ্জাদ হাসে, বলে, না না, রাবির খান খুব ভালো করেই জানেন আমার হাতে এখন এমন একটা দামি জিনিস আছে, উনি এখন আর কোনো চালাকি করতে পারবেন না। আর করলেও পাল্টা চাল তো আমি দিতেই পারবো, আমার কাছে তো সেই অস্ত্র আছেই। মাগরিবের আজান হয়েছে কিছুক্ষণ হলো। মেহুল বিকেলের দিকে ঘুমিয়েছিল, এখন তার ঘুম ভেঙেছে। তাই সে ফ্রেশ হয়ে এসে রাবিরকে সে কল দেয়। রাবির কল রিসিভ করলে সে বলে, হ্যালো, আপনি কখন আসবেন? এই তো রওনা দিয়েছি। আচ্ছা আসুন, রাখছি তাহলে। ঠিক আছে। রাবিরের সাথে কথা বলা শেষ করে সে নিচে রান্নাঘরে যায়। রান্নাঘরে তখন কেউ ছিল না। মেহুল ভাবছে কিছু একটা নাস্তা বানাবে, যদিও সে তেমন কিছু পারে না। ড্রয়িং রুম থেকে তখন হাসাহাসির শব্দ আসছিল। রাবিরের কাজিনরা বোধ হয় সবাই সেখানে, সেও তাই ড্রয়িং রুমে যায়। ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা নাস্তায় কি খাবে? সবাই বেচুচ্ছুক হয়ে পড়ে। তখন একজন বলে, ভাবি আমি চিকেন ফ্রাই খাবো। তো আবার আরেকজন বলে, ভাবি ফ্রেঞ্চ ফ্রাই। আবার অন্যজন বলে, ভাবি আমার জন্য প্লিজ নুডলস বানিও। সবার এত এত খাবারের লিস্ট দেখে মেহুল অসহায়ের মতো ভাবে, কেন সে জিজ্ঞেস করতে এসেছিলাম। তাও সে হেসে বলে, আচ্ছা আমি বানিয়ে দিচ্ছি। পরে সে রান্নাঘরে চলে আসে। রান্নাঘরে গিয়ে চোখ মুখ কুচকে সে দাঁড়িয়ে থাকে, বিরক্ত হয়ে বলে, ধুর, আমি এত কিছু পারি নাকি? এসব তো রিতা পারতো। ও যে কত রকমের নাস্তা বানাতে পারে, ইস, তখন যদি একটু ওর থেকে শিখে নিতাম তাহলে আজ আর আমার এই অবস্থা হতো না। মনে মনে ভীষণ আফসোস করে মেহুল। কিছু আলু আর ফ্রিজ থেকে একটা মুরগি বের করে আনলো। চিকেন ফ্রাই করতে পারবে, কিন্তু এই মুরগি কাটতে পারবে না। সে অসহায়ভাবে মুরগির দিকে চেয়ে আছে। তখনই খালা রান্নাঘরে আসেন। মেহুলকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেন, কি খালা, কিছু রানবেন? মেহুল খালাকে দেখে খুশি হয়, বলে, জি, আমাকে কি তুমি একটু মুরগিটা বানিয়ে দিতে পারবে? হ্যাঁ, এক্ষুনি দিতাছি। মেহুল যেন তখন হাফ ছেড়ে বাঁচে। মেহুল রান্না করছিল আর গুনগুন করে গান গাইছিল। যদিও সে খুব একটা খেয়ালে গান গাইছে না, রান্নার প্রতি মনোযোগে সে নিজেও বুঝতে পারেনি যে সে গান গাইছে। হুট করেই তখন পেছন থেকে তার শাশুড়ি এসে বলল, সব জায়গায় গান গাওয়া ঠিক না। মেহুল চমকে পেছনে তাকায়। শাশুড়ি মাকে দেখে সব প্রস্তুত হয়ে পড়ে। বিনয়ের সুরে বলে, না মা, আসলে বুঝতে পারিনি। তার শাশুড়ি মা শক্ত গলায় বললেন, ভবিষ্যতে যেন আর এমন কিছু না হয়। আর তোমাকে রান্নাঘরে আসতে হবে না, বাড়িতে কাজের লোক আছে। পরে আবার আমার ছেলে দেখলে বলবে যে আমি তার বউকে সারাক্ষণ খাটাই। না মা, আমি তো নিজে থেকেই এসছি। আসলে সবার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। আজকে বানিয়ে ফেলো, তারপর আর বানানোর দরকার নেই। যা লাগবে খালাকে বলবে, করে দিবে। মেহুল মাথা হিলিয়ে বলল, আচ্ছা মা। শাশুড়ি মা চলে যাওয়ার পর মেহুল মন খারাপ করে আবার রান্না আরম্ভ করে। মেহুল সব রান্না করে সুন্দর করে সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে যায়। সবাই তো তার রান্না দেখে অবাক। সবাই হাতে হাতে যার যার প্লেট নিয়ে বসে। মেহুল বলে, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমি আবার রান্নায় খুব একটা পারদর্শী না। কিন্তু সবাই খাবার খেয়ে তার বেশ প্রশংসা করে। মেহুল মনে মনে খুশি হয়, বলে, ভাগ্যিস ইউটিউব ছিল, না হলে আজকে তার কি হতো কে জানে। একজন বলে ওঠে, ভাবি ভাইয়া এসেছে তো, যাও ভাইয়াকে নাস্তা দিয়ে এসো। উমা, উনি কখন এলেন? কিছুক্ষণ আগে, তুমি তখন রান্নাঘরে ছিলে। আচ্ছা আমি আগে মাকে দিয়ে আসি। না না ভাবি, মা আমি এসব খান না, ডাক্তারের বারণ রয়েছে। তাহলে মা সন্ধ্যার নাস্তায় কি খান? 1 কাপ রং চা, 2 বিস্কুট। আচ্ছা আমি এগুলো বানিয়ে আগে মাকে দিয়ে আসি। শাশুড়ি মায়ের জন্য নাস্তা নিয়ে রুমে ঢুকতে দেখে রাবিরও সেখানে। মা তখন বলেন, তোমার বউকে বারণ করেছিলাম কিছু করতে, কিন্তু সে নাকি নিজের হাতে আমাদের জন্য নাস্তা বানাবে, তাই আর না করতে পারিনি। দেখি আমার চা দাও, খেয়ে দেখি আমার ছেলের বউ কেমন চা বানায়। মেহুল মৃদু হেসে চায়ের কাপটা মায়ের হাতে দেয়। তিনি চুমুক দিয়ে বলেন, ভালোই হয়েছে, তবে চিনিটা আর একটু কম হলে আরো ভালো হতো। আচ্ছা মা, পরের বার থেকে খেয়াল রাখবো। ঠিক আছে, এখন রাবিরকে নিয়ে রুমে গিয়ে তোমরাও নাস্তা করো, যাও। রাবিরের সামনে নাস্তা রাখতে সে জিজ্ঞেস করে, এত নাস্তা আপনি বানিয়েছেন? জি, খেয়ে দেখুন কেমন হয়েছে। রাবির অল্প অল্প করে সবগুলো ট্রাই করলো।
তারপর বলল, সবগুলোই কিন্তু বেশ ভালো হয়েছে। মেহুল হেসে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। মেহুলও খায়, তার কাছেও বেশ ভালো লাগে। রাবির পরে উঠে গিয়ে অনেকগুলো বেলি ফুলের মালা এনে মেহুলের কোলের উপর রাখলো। বেলি ফুল দেখে মেহুল প্রচন্ড অবাক হয়ে বলে, আপনি এনেছেন? হ্যাঁ, আসার সময় সিগন্যালে দেখলাম একজন বিক্রি করছেন, তাই আপনার জন্য নিয়ে এলাম। মেহুল হেসে বলে, মনে হয় ওনার কাছে যা ছিল সব নিয়ে এসছেন। রাবিরও তার কথা শুনে হাসে। মেহুল বলে, এবার এতগুলো আমি কি করব? কালকেই তো সব নষ্ট হয়ে যাবে। হয়ে গেলে আবার এনে দেব, সমস্যা কোথায়? এতগুলো আনতে হবে না, দুটো আনলেই হবে। আচ্ছা বাবা, দুটোই আনবো। এখন তাহলে আমায় পরিয়ে দিন। রাবির দুটো মালা নিয়ে দুই হাতে পরিয়ে দিল। মেহুল নাকের কাছে নিয়ে ফুলগুলোর ঘ্রাণ নিয়ে বলল, আহ, শান্তি। রাবির তার দিকে চেয়ে মুচকি হাসে। মেহুল তাকিয়ে বলে, আচ্ছা, কাল তো আপনি আমাকে এত দামি একটা গিফট দিলেন, আজও এত সুন্দর উপহার আনলেন। আপনার আমার তরফ থেকে কিছু লাগবে না? রাবির বলে, আপনি আমার কাছে আছেন, পাশে আছেন, আমার জন্য সেটাই অনেক বড় উপহার। মেহুল মৃদু হেসে বলে, তাও আমি আপনাকে একটা উপহার দিতে চাই। আপনি দিতে চাইলে আমি অবশ্যই নিব। মেহুল তখন রাবিরের দিকে একটু এগিয়ে যায়। আর একটু এগোতেই রাবির ভ্রু কুচকে বলে, কি ব্যাপার? মেহুল বলে, কিছু না। এ বলেই সে টুপ করে রাবিরের গালে একটা চুমু দিয়ে উঠে দাঁড়ায়। রাবির তো তার এই কাজে পুরো বোকা বনে যায়। সে বড় বড় চোখে মেহুলের দিকে চাইতে মেহুল লজ্জা মাখা হাসি দিয়ে বলে, এত অবাক হওয়ার কি আছে? আপনি আমাকে এত উপহার দিয়েছেন, তাই আমিও আপনাকে ছোট্ট একটা উপহার দিয়েছি, ব্যাস এটুকুই। রাবির কিছু একটা বলতে চাইছিল, মেহুল সেটা না শুনে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। সে জানে এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে রাবির তাকে লজ্জা দিতে দিতে মেরেই ফেলবে। ঘড়িতে ঠিক 12টা বাজছে। রিতা তখন থেকে খাবার টেবিলে বসে আছে। যদিও সে যা করছে সব তার ইচ্ছের বিরুদ্ধে, শুধু খালা তাকে দিয়ে জোর করিয়ে এসব করাচ্ছেন। তবে বুফে থাকতে থাকতে বর্তমানে তা ভীষণ খিদে পেয়েছে, কিন্তু খালা বলেছেন সাদরাজ আসলে তার সঙ্গে একসাথে খাওয়ার জন্য। এদিকে আবার তার ঘুমও পাচ্ছে খুব। রিতা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, 12টার উপর বাজে, এখনো লোকটা আসছে না কেন? খালা বলে নিজেও গিয়ে ঘুমিয়ে পড়েছেন। সেও এবার বিরক্ত হয়, আর অপেক্ষা করতে পারবে না। রিতা খাবার বেড়ে খেতে আরম্ভ করে। তার খাবার খাওয়াও শেষ হয়ে যায়। 12টা 30 বাজে। সাদরাজের আসার এখনো কোনো নামগন্ধ নেই। রিতা তখন আর বসে না থেকে সব খাবার ঘরে রেখে তার শোয়ার রুমে চলে যায়। ভাবে শুয়ে শুয়ে আরেকটু অপেক্ষা করবে, কিন্তু সে শুতে শুতে প্রচন্ড ঘুমে চোখ ভরে আসে তার কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়েও পড়ে। হঠাৎ টের পায় সে নিঃশ্বাস ফেলতে পারছে না, কিছু একটা ঝাপটে জড়িয়ে ধরে আছে তাকে। তার অস্বস্তি হচ্ছে। সে চোখ মেলে তাকায়, রুমটা অন্ধকার। সে ভালোভাবে খেয়াল করতে দেখলো সাদরাজ তার বুকের উপর মাথা রেখে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে তাকে। রিতা যে একটু নড়বে সেই সুযোগও নেই। সে সাদরাজকে সরানোর চেষ্টা করে, কিন্তু তাকে এক চুল নড়ানোর শক্তিও তার গায়ে নেই। পরে সে বিরক্ত হয়ে ওভাবেই ঘুমিয়ে পড়ে। দরজার ঠকঠক শব্দে মেহুলের ঘুম ভাঙে। উঠে বসে ঘড়িতে দেখে 7টা বাজে। এত সকালে কে এলো? সে বড় একটা হাই তুলে চোখ মুখ কুচলে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। গিয়ে দেখে দুটো মেয়ে দাঁড়ানো। মেয়ে দুটো তাকে দেখে সালাম দেয়। মেহুল তাদের চিনতে পারে না। তখন পেছন থেকে তার শাশুড়ি এসে বলেন, ওরা পার্লার থেকে এসেছে তোমাকে সাজাতে। মেহুল বলে, ও আচ্ছা, আপনারা ভেতরে এসে বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। সকাল 10টা বাজে। মেহুলের সাজ প্রায় শেষের দিকে। মেহুল ভাবছে এত সকালে সেজে তার কি লাভ। অনুষ্ঠান তো শুরু হবে আরো 2 ঘন্টা পর। এই 2 ঘন্টা তাকে এভাবে পুতুল সেজে বসে থাকতে হবে। এইদিকে আবার তার প্রচন্ড খিদেও পেয়েছে। কেউ তাকে একটু খাবারও এনে দিচ্ছে না। রাবিরও যে সকাল থেকে কোথায় কে জানে। একটা পার্লারের মেয়ে তখন বলল, ম্যাম, লিপস্টিকটা দেওয়ার আগে আপনি কিছু খেয়ে নিন, পরে না হয় অসুবিধা হবে। মেহুল তখন ভাবছে সে এখন খাবারের জন্য কাকে ডাকবে। পরে ভাবতে ভাবতেই দেখে যে তার শাশুড়ি মা খাবার নিয়ে এসেছেন। তিনি এসে বলেন, নিচে পরিচিত পরিজনরা অনেকেই চলে এসেছে, তো তাই ওনাদের নাস্তা পানির ব্যবস্থা করতে গিয়ে তোমার জন্য নাস্তা আনতে লেট হয়ে গিয়েছে। মেহুল মৃদু হেসে বলে, সমস্যা নেই মা। মেহুল বিছানায় বসে। শাশুড়ি মা খাবারের প্লেটটা তার সামনে রাখেন। মেহুল হাতটা খাবারের কাছে নিতেই তিনি দেখে বলেন, আরে
তোমার হাত নষ্ট হবে। দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। পরে তিনি খুব যত্ন করে মেহুলকে খাইয়ে দেন। খাওয়ানো শেষ করে পানি খাই মুখ মুছে দিয়ে তিনি চলে যান। মেহুল মনে মনে খুব শান্তি পায়। মায়ের পর প্রথম উনার হাতে খেয়ে সে এত তৃপ্তি পেয়েছে। মেহুল সেন্টারে গিয়ে দেখে পুরো সেন্টার মানুষে গিজগিজ করছে। এত মানুষ, মেহুলের যেন ভীষণ অস্বস্তি হচ্ছে। কিন্তু সে অস্বস্তি মুহূর্তে ফুস হয়ে যায় যখন সে রাবিরকে তার দিকে এগিয়ে আসতে দেখে। রাবির তার শাড়ির সাথে ম্যাচিং করে একটা কালো রঙের পাঞ্জাবি পরেছেন। সাদা রঙের পর আবার এই কালো রঙেও মারাত্মক লাগছে তাকে। সে এসে মেহুলের হাত ধরে তাকে নিয়ে স্টেজে যায়। অনেক মানুষের ভিড়ে মেহুল তার পরিচিত মুখগুলোকে খুঁজছে। তার পরিবারের মানুষরা এখনো আসেনি। আর রীতা, সেও কেন এখনো আসছে না কে জানে। একে একে সব মেহমান চলে আসেন। সবাই মেহুল আর রাবিরের সাথে ছবি তুলছেন। মেহুলের মা বাবা সহ আরো কিছু আত্মীয় স্বজন এসেছেন, কিন্তু রীতা এখনো আসছে না। মেহুল চিন্তায় পড়ে, রীতার সাথে কি আজকেও তার কথা হবে না? সবাই মেহুল আর রাবিরকে খাবার টেবিলে বসতে বলছে, কিন্তু মেহুল এখনই বসতে চাইছে না। সে রাবিরের দিকে চেয়ে জিজ্ঞেস করে, সাদরাজ আহমেদ কি রীতাকে নিয়ে আসবেন না? আসবে, আমি যখন বলেছি তখন ও অবশ্যই আসবে। আর সত্যিই তাই হয়। সাদরাজ রীতাকে নিয়ে সেখানে হাজির হয়। রীতাকে দেখে মেহুল উঠে দাঁড়ায়। সাদরাজ তার ওয়াইফকে সবটুকু দিয়ে সাজিয়ে এনেছে। আর সত্যি রীতাকেও কোনো অংশে মেহুলের চেয়ে কম সুন্দর লাগছে না। রীতা এসে মেহুলকে জড়িয়ে ধরে, মেহুলও জড়িয়ে ধরে তাকে। সাদরাজ এগিয়ে এসে রাবিরের দিকে হাত বাড়িয়ে দেয়। রাবিরও তখন বাঁকা হেসে তার সাথে করমর্দন করে। রাবির বলে, তোমাদের দেখে খুশি হয়েছি। তুমি বলেছ আর না এসে পারা যায়? হ্যাঁ জানি, আমার কথা তুমি কোনো সময়ই ফেলতে পারো না। বুঝতে হবে, আমার একমাত্র প্রিয় শত্রু, তার কথা আমি কিভাবে ফেলি বলো? সাদরাজ তখন রীতার দিকে চেয়ে বলে, রীতা, চলো আমরা ওদের সাথে একটা ছবি তুলে আজকের দিনটাকে স্মরণীয় করে রাখি। তারা চারজন ছবি তুলে। সাদরাজকে এখানে দেখে রাবিরের দলের লোকেরা খুব অবাক হয়। অনেকে আবার তার বউকে দেখেও খুব অবাক হচ্ছে। সবার আগ্রহ কমাতে রাবির তখন একটা মাইক নিয়ে সবার সামনে বলে, উপস্থিত সবাইকে আমি আরেকটা সুখবর দিতে চাই। এই যে আমার পাশে দাঁড়ান সাদরাজ আহমেদ, আমার সব থেকে বড় কম্পিটিটর, কিন্তু বর্তমানে আমার খুব কাছের একজন আত্মীয় হয়ে উঠেছে, কারণ সে আমার ওয়াইফের একমাত্র বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছে। আর তাই আপনারা সবাই ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক ভালোবাসা জানাবেন, যেন আমাদের মতো ওরাও খুব সুখী দম্পতি হয়ে উঠতে পারে, তাই না? সাদরাজের দিকে চেয়ে সাদরাজ হেসে বলে, অবশ্যই। রাবির পরে মাইক রেখে বলে, সাংবাদিক এসেছে, যাও ওদের মুখোমুখি হও। সাদরাজ বলে, ওদের মুখোমুখি হওয়ার জন্যই তো আমি এখানে এসেছি। রীতা, চলো। সাদরাজ রীতাকে নিয়ে সাংবাদিকদের কাছে যায়। তাদের নানান প্রশ্নের সে এক এক করে জবাব দিতে থাকে। রীতার এসব ভালো লাগছে না। তার তো মেহুলের সাথে কথা বলা জরুরি। সে মেহুলের দিকে তাকায়। মেহুল তাকে ইশারা দিয়ে সেখান থেকে চলে আসতে বলে, কিন্তু রীতা ভাবছে এখান থেকে সে কিভাবে যাবে। সাদরাজ তো তাকে যেতে দেবে না। তাও সে একবার ট্রাই করলো। সাদরাজের দিকে চেয়ে হেসে বলল, সাদরাজ, তুমি ওনাদের সাথে কথা বলো, আমি একটু মেহুলের সাথে কিছু সিঙ্গেল পিক তুলে আসি। এই বলে সে আর না দাঁড়িয়ে দ্রুত সেখান থেকে সরে আসে। সাদরাজ তাকে তখন আর আটকাতে পারে না। সাংবাদিকরা তাকে এমন ভাবে ধরে রেখেছে যে চাইলেও সেখান থেকে এখন বেরোতে পারবে না। রীতা মেহুলের কাছে ছুটে আসে। মেহুল তার হাত ধরে রাবিরের দিকে চেয়েই বলে, আমরা ওই দিকে যাচ্ছি, আপনি সাদরাজকে সামলে নিয়েন। আচ্ছা যান। রীতাকে নিয়ে মেহুল দ্রুত একটা ফাঁকা রুমে যায়। রুমে গিয়ে দরজা আটকে দেয় সে। রীতার দিকে চেয়ে বলে, দোস্ত, দ্রুত আমাকে সবকিছু বল, কেন তুই সাদরাজকে বিয়ে করেছিস? উনি তোকে কি জন্য বিয়ে করেছে সব বল আমায়। রীতা ঢোক গিলে বলে, উনি আমায় কেন বিয়ে করেছেন জানি না, তবে আমি ওনাকে বিয়ে করেছি সিয়ামকে বাঁচাতে। সেদিন পার্লারে একটা নাম্বার থেকে কল আসে, বলে যে আমি যদি এক্ষুনি তাদের বলা অ্যাড্রেসে না যাই ওরা নাকি সিয়ামকে মেরে ফেলবে। ওরা সিয়ামের হাত পা বাঁধা একটা ভিডিও পাঠায়, আর সেটা দেখে আমি ভয়ে দ্রুত সেখানে চলে যাই। আর তারপর সেখানে গিয়ে সাদরাজ আমাকে জোর করে সিয়ামকে মেরে ফেলার ভয় দেখিয়ে বিয়ে করে। তবে উনি যে আমাকে কোনো খারাপ উদ্দেশ্যে বিয়ে করেছেন সেটা আমি বেশ বুঝতে পারছি। মেহুল তখন শক্ত গলায় বলে, তুই এই কথাগুলো পুলিশের সামনে বলবি, আমি রাবিরের সাথে কথা বলছি। রীতা তাকে থামিয়ে দিয়ে বলে, না না, আমি পুলিশের সামনে কিচ্ছু বলবো না। কেন ভয় পাচ্ছিস? ভয় পাস না দোস্ত, আমরা সবাই আছি তোর সাথে। না মেহুল,
ওনাকে পুলিশে ধরিয়ে দিলে কোনো লাভ হবে না, বরং ওনার আর রাবির ভাইয়ের সম্পর্কটা ঠিক করতে হবে। রাবির আর ওনার সম্পর্ক জীবনেও ঠিক হবে বলে তোর মনে হয়? ওনাদের সাপে নেউলের সম্পর্ক, এই সম্পর্ক কখনোই ঠিক হবে না। হবে, অবশ্যই হবে। তুই হয়তো জানিস না, ওনারা দুজন একসময় বেস্ট ফ্রেন্ড ছিল। মেহুল চমকে বলে, কি? তুই হয়তো জানিস না, ওনারা দুজন একসময় বেস্ট ফ্রেন্ড ছিল। কি? হ্যাঁ, ওনারা একসময় নাকি বেস্ট ফ্রেন্ড ছিলেন, আর একজন অন্যজনকে তখন অনেক ভালোবাসতেন। তাহলে তারপর এমন কি হলো যে দুজন এখন একজন অন্যজনকে একদম সহ্যই করতে পারে না? জানি না, আমাদের সেই কারণটা খুঁজে বের করতে হবে। আমি তো আর সাদরাজকে এইসব ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে পারবো না, তাই তুই ভাইয়াকে জিজ্ঞেস করবি, ভাইয়ের কাছ থেকে সব শুনবি, আর এদিকে আমি চেষ্টা করব খালার কাছ থেকে আরো কিছু জানা যায় কিনা। মেহুল চিন্তিত সুরে বলে, কিন্তু রাবির কি আদৌ আমায় সব বলবে? বলবে, তুই জোর করলেই ভাইয়া সব বলবে। আচ্ছা, আমি চেষ্টা করব, কিন্তু তুই কি এখন সাদরাজের সাথেই থাকবি? উনি যদি তোর সাথে খারাপ কিছু করে বসে? রীতা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর খারাপ কিছু? তোর কি মনে হয় পুলিশকে সব বলে দিলে আমি রেহাই পেয়ে যাব? উনি জেল থেকে বেরোতে পারবেন না। ওনার কাছে এটা 2 মিনিটের ব্যাপার, আর তারপর উনি আমার উপর আরো ক্ষেপে যাবেন। আমার উপর রাগ মেটাতে গিয়ে উনি সিয়ামের তো ক্ষতি করবেনই, সাথে আমার মা বাবারও ক্ষতি করবেন। আর এত কিছুর পরও আমি কিভাবে এখন সত্যি কথাটা বলবো বল? কিন্তু রীতা, এই খারাপ লোকটাকে তো শাস্তি দিতেই হবে, এভাবে তো ছাড় দেওয়া যাবে না। হ্যাঁ, শাস্তি দিতে হবে, আর সেই শাস্তি আমি দিব। কিভাবে? জানিস, ওনাদের বাড়ির খালা আমাকে একটা কথা বলেছেন মেয়েরা নাকি ভালোবাসাকে অস্ত্র বানিয়ে সব করতে পারে, আর আমি এই ভালোবাসাকে অস্ত্র বানাবো। উনি টেরও পাবে না ওনাকে আমি কিভাবে মারবো। শুধু তুই আমার পাশে থাকিস, তাহলেই হবে। মেহুল রীতার দুহাত ধরে বলে, আমি রাবি, আমরা সবাই তোর পাশে আছি। ঠিক আছে, চল এখন। সাদরাজ নয়তো পরে সন্দেহ করবে। মেহুল রীতাকে নিয়ে আবার স্টেজের কাছে যায়। গিয়ে দেখে সাংবাদিকদের প্রশ্ন এখনো চলছে। রীতা তা দেখে কিছু স্বস্তি পায়। সাংবাদিকদের কাছ থেকে সরেই সাদরাজ রীতার কাছে আসে। তার কাছে গিয়ে মৃদু সুরে বলে, কোনো চালাকি করছো না তো? রীতা মিয়ে যাওয়া সুরে বলে, আমার কি আর অত সাহস আছে? সাদরাজ বাঁকা হাসে, বলে, গুড। তা তোমার বান্ধবীকে আমাদের পক্ষ থেকে উপহারটা দিয়েছো? না, সেটা তো আপনার কাছে। হ্যাঁ, তাই তো। চলো উপহারটা দিয়ে আসি। রীতার সাদরাজ আবার তাদের কাছে যায়। সাদরাজ হেসে বলে, আমার সব থেকে প্রিয় শত্রু, ও সরি, প্রিয় মানুষদের জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট। গিফটটা গ্রহণ করলে আমরা খুব খুশি হব। রাবির সাদরাজের হাত থেকে গিফটের বক্সটা নিল। সাদরাজ বলল, খুলে দেখো পছন্দ হয় কিনা। বক্সটা খুলে দেখলো বড় দুটো রিং। দেখে বোঝা যাচ্ছে ডায়মন্ড। রাবির মৃদু হাসে, বলে, পরে সে মেহুলের দিকে চেয়ে বলে, হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। মেহুল, আমাদের গিফটটাও দিন। মেহুল হেসে আরেকটা বক্স রীতার হাতে দিল। রীতা সেটা খুলে দেখলো সেখানে একটা বড় নেকলেস। নেকলেসটা দেখে রীতা বেশ অবাক হয়। মেহুল হেসে বলে, তোর মনে আছে একবার তুই বলেছিলি তোর বিয়েতে যেন আমি এমন একটা নেকলেস দেই, তাই দিলাম। নিজের টাকায় পারিনি যদিও, তবে হাজব্যান্ডের টাকা মানেও তো নিজের টাকাই, তাই না? পছন্দ হয়েছে তোর? রীতা খুশি হয়ে বলল। ভীষণ। তবে সাদরাজ এতে খুশি হতে পারেনি, কারণ সাদরাজের দেওয়া গিফটের তুলনায় রাবিরের দেওয়া গিফটের দাম বেশি। তাই সে রীতার দিকে চেয়ে বলল, রিতা চলো, তাড়াতাড়ি খেয়ে আমাদের বেরোতে হবে। রাবির সাদরাজকে জ্বলতে দেখে বেশ খুশি হয়। রীতার সাদরাজের সাথে রাবির ও মেহুলকে নিয়ে একই টেবিলে গিয়ে বসে। খাওয়া দাওয়া শেষ করে সাদরাজ আর বেশিক্ষণ অপেক্ষা না করে রীতাকে নিয়ে বেরিয়ে যায়, আর মেহুল আর রাবিরও রওনা হয় তার বাপের বাড়ির উদ্দেশ্যে। গাড়ি থেকে নেমে সাদরাজ রীতার হাত থেকে সে গয়নার বক্সটা টেনে নিয়ে বলে, এটা তোমার নিতে হবে না। কেন? এমনি, যাও ভেতরে যাও। কিন্তু এটা কে বলেছে কানে যায়নি? ভেতরে যাও। এটা ফেলবেন না প্লিজ। রিতা ভেতরে যাও। সাদরাজ দাঁতে দাঁত চেপে বলল। রীতা ভয়ে আর দ্বিতীয় কোনো কথা না বলে চুপচাপ ভেতরে চলে যায়। মেহুল বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। রাবির তার পাশে চোখ বুজে শুয়ে আছে। মেহুল মনে মনে ভাবছে এখন তাকে একবার সাদরাজের কথা জিজ্ঞেস করবে কিনা।
ওনারা কি সত্যি একসময় বেস্ট ফ্রেন্ড ছিলেন? আবার সে ভাবছে জিজ্ঞেস করলে যদি রাবির রেগে যায়, তাও জিজ্ঞেস তো করতেই হবে। মেহুল আস্তে করে রাবিরের মাথায় হাত রাখে, তার চুল টেনে দেয়, চুলে বিলি কেটে দেয়, মাথা টিপে দেয়। মূলত যতভাবে রাবিরের মাথাকে ঠান্ডা রাখা যায় তার সবই করে। রাবিরও ভীষণ আরাম পায় তাতে। সে এগিয়ে এসে মেহুলের কোলে মাথা রাখে। মেহুল একটু নড়ে বসে, মনে মনে ঠিক করে এখনই জিজ্ঞেস করবে। সে একটা ঢোক গিলে মৃদু সুরে বলে,